সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণী মানবিক শাখার শিক্ষার্থী যারা আছো তাদের সবাইকে আজকের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি ছন্দা শর্মা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মৌলভীবাজার সরকারি কলেজ। আজকে আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র ষষ্ঠ অধ্যায় নিয়ে। আমাদের আজকের পাঠ স্থানীয় শাসন। আমি স্থানীয় শাসন সম্পর্কে বিগত 2-3টা ক্লাস তোমাদের নিয়েছি। আজকে আমাদের পাঠ শেষে শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে অবগত হবে তা হচ্ছে ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ এবং পৌরসভার গঠন ও কার্যাবলী সমূহ। আমি মূল ক্লাসে যাওয়ার আগে তোমাদের 2-একটা কথা বলে নিই। যেহেতু বর্তমানে করোনার আবার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে, তোমরা সবাই তোমাদের স্ব অবস্থান থেকে নিরাপদে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে। তোমরা নিজেদেরকেও নিরাপদে রাখবে এবং তোমাদের কারণে পরিবারের অন্যান্য সদস্যদের যাতে হুমকিতে পড়তে না হয়, কোনো ধরনের স্বাস্থ্য হুমকিতে পড়তে না হয় সে বিষয়েও তোমরা যথেষ্ট সচেতন থাকার চেষ্টা করবে। আরেকটি বিষয়, পড়ালেখা সম্পর্কে যদি বলি, তোমরা তোমাদের যে নিয়মিত পাঠগুলো আছে, তোমাদের তো নিয়মিত ক্লাস হচ্ছে, তো যে ক্লাসে যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে এগুলো আসলে কখন আমরা আবার সামনাসামনি তোমাদেরকে সামনে রেখে আমরা পাঠদান করতে পারবো আমরা জানি না। যতটুকুই এখন অনলাইনে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বা আমরা যতটুকু পারছি ততটুকু পাঠ তোমরা দৈনিক পাঠটা দৈনিকই তোমরা সম্পন্ন করে রাখার চেষ্টা করবে, কারণ এটা পরবর্তীতে আর আলোচনায় আসবে কিনা বা আমরা সেই সময় সুযোগ পাবো কিনা সে সম্পর্কে কিন্তু আমাদের কোনো সুস্পষ্ট কি নেই, কোনো ধারণা নেই। যে কারণে তোমরা তোমাদের নিয়মিত পাঠটা নিয়মিতই ক্লিয়ার করার চেষ্টা করবে। আমাদের আজকের প্রথমেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ। যেহেতু আমি বিগত ক্লাসগুলোতে আলোচনার ক্ষেত্রে বলেছি যে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোতে ইউনিয়ন পরিষদের কথা। ইউনিয়ন পরিষদ হচ্ছে মূলত বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃণমূল পর্যায়ে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি কাঠামো, অর্থাৎ যেখানে সাধারণ জনগণ প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে কি করতে পারে, প্রত্যক্ষ অংশগ্রহণ করতে পারে এবং যেখানে হচ্ছে সাধারণ জনগণের সর্বোচ্চ কল্যাণটাকে প্রত্যক্ষভাবে প্রাধান্য দেয়া হয়ে থাকে। এখানে আমরা যদি ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণের বিষয়টি আলোচনা করতে চাই, আমরা এটি 2টি অংশে বিভক্ত করে আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ কেন প্রয়োজন এবং পরবর্তী বিষয়টি হচ্ছে কিভাবে আমরা অংশগ্রহণ করতে পারি বা ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের উপায়। পরীক্ষাতে বিভিন্ন সময়ে বিষয়টিকে বিভিন্নভাবে উত্তর চাওয়া হয় বা প্রশ্ন করা হয়। যদি ভিন্ন ভিন্নভাবে, অর্থাৎ একটি বিষয়কে 2টি ভাগে বিভক্ত করে প্রশ্ন করা হয়, তাহলে যে বিষয়টি উত্তর জানতে চাওয়া হয়েছে তোমরা শুধুমাত্র সেই বিষয়টি সম্পর্কে আলোচনা করবে। আর যদি সামগ্রিকভাবে ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের অংশগ্রহণটাকে মূল্যায়ন করতে বলে, তাহলে 2টি বিষয়কে একত্রীকরণের মাধ্যমে তোমরা নিজেদের মতো করে সংক্ষেপে উপস্থাপন করতে পারবে।
আমি এখানে তোমাদের বুঝার সুবিধার্থে এবং আমাদের আলোচনার সুবিধার্থে বিষয়টিকে দুইটি ভাগে বিভক্ত করে উপস্থাপনের চেষ্টা করেছি। প্রথমে দেখো, ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ কেন প্রয়োজন। যেহেতু আমরা বলছি ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোর অন্যতম কার্যকরী একটি ধরন বা মাধ্যম, যেখানে সাধারণ জনগণ কি করতে পারে, প্রতিনিধি নির্বাচন করতে পারছে এবং সাধারণ জনগণের অংশগ্রহণেই কিন্তু সকল কার্যক্রম সম্পাদিত হচ্ছে। আমরা বিগত ক্লাসে ইউনিয়ন পরিষদের গঠন কাঠামোতে আলোচনা করেছিলাম। 13 জন সদস্যের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়, যেখানে একজন চেয়ারম্যান থাকেন। একটি ইউনিয়ন পরিষদ মূলত যেখানে কয়টি ওয়ার্ডে, 9টি ওয়ার্ডে বিভক্ত থাকছে। সেখানে 9 জন পুরুষ সদস্য এবং প্রতি 3টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য। একজন চেয়ারম্যান, 9 জন পুরুষ সদস্য এবং প্রতি 3টি ওয়ার্ড থেকে একজন মহিলা সদস্য, মানে হচ্ছে 3 জন মহিলা সদস্যের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ কাঠামো গঠিত হয়, যাদের প্রত্যেকেই হচ্ছেন সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত। ঠিক আছে, তার মানে হচ্ছে ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন প্রয়োজন যদি বলতে চাই, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 অনুসারে অত্যন্ত সুস্পষ্টভাবেই কিন্তু উল্লেখ করা হয়েছে যে ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ কেন প্রয়োজন। প্রথমত আমরা যদি বলি, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার কথা বলতে পারি। যেহেতু বাংলাদেশ হচ্ছে সাধারণ জনগণের দেশ, যেখানে সাধারণ জনগণ তাদের কিসের মাধ্যমে, মূল্যবান ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের তারা যে একটা দেশের নাগরিক, তাদের যে নাগরিক কিছু অধিকার রয়েছে, দায়িত্ব কর্তব্য রয়েছে এবং এগুলোর মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপার রয়েছে, এই বিষয়টি কিন্তু এনশিওর করা হয়। যে কারণে একজন সাধারণ নাগরিক হিসেবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে তার যে কতিপয় গণতান্ত্রিক অধিকার থাকে, এগুলোর ভিত্তিমূল বা এগুলোর প্রায়োগিক কাঠামো হচ্ছে তৃণমূল পর্যায়ে হচ্ছে কিন্তু ইউনিয়ন পরিষদ। এই জন্য বলা যায় যে সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্যই ইউনিয়ন পরিষদে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তীতে দেখো, স্বশাসন প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। যেহেতু আমরা বারবার বিভিন্ন আলোচনায় বলেছি পূর্ববর্তী ক্লাসগুলোতে, ইউনিয়ন পরিষদ হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামো, যেখানে সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে কি হয়, প্রতিনিধি নির্বাচিত হয়। অর্থাৎ যে সকল প্রতিনিধি দ্বারা ইউনিয়ন পরিষদ কাঠামো পরিচালিত হয়, সেই সকল প্রতিনিধি একদিকে হচ্ছে সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, আবার সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত। ঠিক আছে, এখানে প্রধান ভূমিকাটা পালন করে মূলত সাধারণ জনগণ। তারা তাদের যে প্রতিনিধির মাধ্যমে তারা মনে করে থাকে যে তাদের স্থানীয় পর্যায়ের যে উন্নয়নমূলক কার্যক্রম, এগুলোকে ত্বরান্বিত করা সম্ভব। তাদের যে গ্রাম, তাদের যে ওয়ার্ড, তাদের যে ইউনিয়ন, এটার উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। তারা মূলত সেই সকল প্রতিনিধিদেরকেই তাদের সাধারণ জনগণ তাদের মূল্যবান ভোট প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় নিয়ে আসে এবং এর মাধ্যমে মূলত তারা তাদের যে নিজস্ব শাসন আছে, এই শাসনটাকে প্রতিষ্ঠা করে থাকে। এই জন্য এই স্বশাসন প্রতিষ্ঠার জন্য হলেও কিন্তু ইউনিয়ন পরিষদে জনগণের অংশগ্রহণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী যে বিষয়টি দেখো, নেতৃত্বের গুণাবলীর বিকাশের কথা বলা হচ্ছে। আমরা পূর্ববর্তী ক্লাসে ইউনিয়ন পরিষদের যে সদস্য পদ, সেই সদস্য পদের যোগ্যতা অযোগ্যতাতে পড়েছিলাম। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন 25 বছর এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বনিম্ন 18 বছর বয়স্ক হতে হবে। তার মানে হচ্ছে কি, এত কম বয়সে একজন ব্যক্তির মধ্যে কিন্তু চেয়ারম্যান যিনি, তিনি
সামগ্রিক 9টি ওয়ার্ড অর্থাৎ একটি ইউনিয়ন পরিষদ পরিচালনা করার ক্ষমতা অর্জন করছেন। আবার যারা সাধারণ সদস্য তারা কিন্তু তাদের যে নিজস্ব ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে পরিচালনার গুণাবলী অর্জন করছেন। তার মানে কি, এত কম বয়স থেকে একজন ব্যক্তির নেতৃত্ব প্রদানের গুণাবলী দ্বারা কি হয়ে থাকে, নেতৃত্ব প্রদানের গুণাবলী তার মধ্যে বিকশিত হয়ে থাকে এবং এর মাধ্যমে সে হচ্ছে বা তিনি কি করতে পারেন, অনেকগুলো ওয়ার্ডকে বা সাধারণ জনগণকে একত্রীকরণ করার ক্ষমতা অর্জন করে থাকেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে আমরা কেন্দ্রীয় পর্যায়ে যে সকল নেতৃত্বের কথা জানি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরপর হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, এরপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যত ধরনের বিশাল নেতৃত্ব সম্পর্কে আমরা জানি, তারা সকলেই তাদের মধ্যে যে নেতৃত্বের গুণাবলীগুলো কিন্তু তৃণমূল পর্যায় থেকে বিকশিত হয়েছে। তারা কিন্তু রাতারাতি হঠাৎ করে কিন্তু নেতা হয়ে যাননি। তাদের মধ্যে যে নেতৃত্বের গুণ, এই লিডারশিপ, এই লিডারশিপ দেওয়ার জন্য তাদের যে কোয়ালিটিসগুলো, এগুলো কিন্তু তারা সেই তৃণমূল পর্যায়ে কি করার মাধ্যমে, চর্চা করার মাধ্যমে কিন্তু এই গুণাবলীগুলো অর্জন করতে সক্ষম হয়েছেন। এই কারণে আমাদের হচ্ছে কি, নেতৃত্ব বিকাশের জন্য হলো, নেতৃত্বের যে গুণাবলীগুলো আছে এগুলোকে বিকশিত করার জন্য হলেও আমাদেরকে তৃণমূল পর্যায়ে একটা কাঠামো দরকার, যেখানে ইউনিয়ন পরিষদ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাঠামো। পরবর্তীতে দেখো, উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা বলা হচ্ছে। ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বা গ্রামের শ্রীবৃদ্ধি উন্নয়নের লক্ষ্যে যে কার্যপ্রণালী বা যে কি বলবো প্রক্রিয়াগুলো রয়েছে বা যে কর্মকাণ্ডগুলো, পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়, সেগুলোকে বাস্তবায়নের জন্য মূলত সাধারণ জনগণের সম্পৃক্ততা একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে ত্বরান্বিত করার জন্য হলেও কিন্তু ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে দেখো, জবাবদিহিমূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠা। যেহেতু ইউনিয়ন পরিষদ কাঠামোর যারা নেতৃত্ব পর্যায়ে থাকেন বা যারা হচ্ছেন গঠন কাঠামোতে নির্বাচিত প্রতিনিধি থাকেন, তারা মূলত সাধারণ জনগণ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে, যে কারণে চেয়ারম্যান বলো বা সাধারণ সদস্য, মহিলা সদস্য যারা আছেন, তাদেরকে সব সময় তাদের কাজের জন্য সাধারণ জনগণের নিকট জবাবদিহিতা করতে হয়। অর্থাৎ এখানে সাধারণ জনগণের মাধ্যমে ইউনিয়ন পরিষদ কাঠামোকে একটি জবাবদিহিমূলক স্থানীয় শাসন কাঠামো রূপে বা জবাবদিহিমূলক স্থানীয় শাসন প্রতিষ্ঠাতে এখানে সাধারণ জনগণের অংশগ্রহণ কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে থাকে। শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণের কথা যদি বলি, আমি পূর্ববর্তী ক্লাসেও বলেছি যে কেন্দ্রীয় সরকারের চাপ কমানোর জন্য মূলত ক্ষমতার বিকেন্দ্রীকরণ দরকার, এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণকে কার্যকর করার জন্য ইউনিয়ন পরিষদ হচ্ছে অত্যন্ত ফলপ্রসূ একটি কাঠামো। অর্থাৎ শাসন ব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ শুধু আলাদা করে দেয়াই নয়, পৃথকীকরণের পরও যাতে কেন্দ্রীয় সরকারের সাথে অত্যন্ত সুষ্ঠু যে যোগাযোগটা, এই যোগাযোগটা রক্ষা করার জন্য যে প্রক্রিয়া দরকার, এই প্রক্রিয়াটা মূলত গড়ে তোলে সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু এই প্রক্রিয়াটাকে নিশ্চিত করা যায়। এবং এই শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ফলে কেন্দ্রীয় সরকারের কাজের যে চাপগুলো তৃণমূল পর্যায়ে এসে পড়ে, সেই চাপগুলোকে মূলত লাঘব করার দায়িত্ব হচ্ছে সাধারণ জনগণের। অর্থাৎ সাধারণ জনগণ এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণটাকে নিশ্চিত করে থাকে। পরবর্তীতে দেখো,
স্থানীয় নেতৃত্ব দ্বারা সুশাসন প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে, অর্থাৎ ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণের মাধ্যমে যে স্থানীয় নেতৃত্ব আমরা নির্বাচন করে থাকি, সেই স্থানীয় নেতৃত্ব দ্বারা সুশাসন প্রতিষ্ঠিত হয়। কিসের মাধ্যমে? এই যে আমরা আগেই বলেছি যে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হওয়ার মাধ্যমে, উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার মাধ্যমে, সর্বোপরি তাদের যে কাজের জবাবদিহিতা, এই জবাবদিহিতাকে নিশ্চিত করার মাধ্যমে মূলত স্থানীয় নেতৃত্ব দ্বারা স্বশাসন প্রতিষ্ঠা করা সম্ভব এবং সেই স্বশাসনের মাধ্যমেই মূলত তৃণমূল পর্যায়ে বা ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এটি হচ্ছে ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ কেন প্রয়োজন, এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করেছি। পরবর্তী স্লাইডে আমরা দেখব এই সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যম বা উপায় কিভাবে। প্রথমত হচ্ছে জবাবদিহিতা। এখানে একটি কথা আমি বলে রাখি, জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু ইউনিয়ন পরিষদের যারা কাঠামোতে আছেন নির্বাচিত প্রতিনিধি, তাদেরই কি অংশগ্রহণ যেটা বা তাদের যে কার্যক্রম, এগুলো নিশ্চিতকরণের মাধ্যমে বা এগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার মাধ্যমে কিভাবে আমরা সাধারণ জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করব, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হচ্ছে বা উল্লেখ করা হয়েছে। প্রথমত হচ্ছে জবাবদিহিতা। জবাবদিহিতার কথা যদি বলি, এখানে কে কার কাছে জবাবদিহিতা করবে? ইউনিয়ন পরিষদের দেখো কর্মকাণ্ডে জনগণ তাদের নির্বাচিত যে চেয়ারম্যান মেম্বার আছেন তাদের মাধ্যমে পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। যেহেতু আমি আমার মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করছি, তার মানে কি কাঠামোতে আমি না থাকলেও আমার নির্বাচিত প্রতিনিধি থাকছেন, তার মানে তার মাধ্যমে বা তাদের মাধ্যমেই কিন্তু আমাদের সামগ্রিক যে ইচ্ছা অনিচ্ছা এগুলোর প্রতিফলন ঘটবে। এখানে চেয়ারম্যান মেম্বারগণ সরাসরি তাদের কাজের জন্য কি করে থাকেন? জনগণের নিকট জবাবদিহিতা করে থাকেন। যেহেতু এখানে হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার একটা ব্যাপার স্যাপার থাকে, এই জন্য চেয়ারম্যান বা মেম্বার যারা নির্বাচিত হয়ে থাকেন তারা কিন্তু পরবর্তীতেও নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই আবার কাঠামোতে ক্ষমতা কাঠামোতে আসতে হয়, যে কারণে তারা সদা সর্বদাই সাধারণ জনগণের নিকট কিন্তু কি থাকেন, মানে সাধারণ জনগণের সন্তুষ্টির একটা ব্যাপার স্যাপার সেখানে থাকে। অর্থাৎ সাধারণ জনগণ যদি তাদের উপর সন্তুষ্ট থাকে তাহলে পরবর্তী নির্বাচন প্রক্রিয়াতেও তারা আবার কাঠামোতে আসার সম্ভাবনা থাকে। এই জন্য দেখা যায় জনগণের সন্তুষ্টির উপরই নির্ভর করে যে পরবর্তীতে আবারও নির্বাচিত হওয়ার বিষয়টি, এবং এই বিষয়টিকে তারা মাথায় রাখে বলে কিন্তু সবসময় সাধারণ জনগণের নিকট তাদের অ্যাকাউন্টেবিলিটির বিষয়টি তারা এনশিওর করে থাকেন। পরবর্তীতে দেখো যে স্বচ্ছতার কথা বলা হচ্ছে। এখানে স্বচ্ছতার কথা যদি আমরা বলি, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিগণের সমন্বয়ে এখানে ওয়ার্ড সভা গঠিত হয়। এই ওয়ার্ড সভাটা আবার কি হয়, এই প্রত্যেকটা ওয়ার্ড সভা এর স্থানীয় সীমার মধ্যে বছরে কমপক্ষে 2টি সভা অনুষ্ঠান করে। এর মধ্যে একটি সভা হচ্ছে বার্ষিক সভা। এখানে কি হয়, এখানে হচ্ছে ওয়ার্ড সভায় সংশ্লিষ্ট ওয়ার্ডের সার্বিক উন্নয়নের কার্যক্রম সহ অন্যান্য বিষয়সমূহ পর্যালোচনা করা হয়ে থাকে। অর্থাৎ নির্দিষ্ট ওয়ার্ড সীমার মধ্যে কার্যক্রম সমূহের একটি কি ফ্লো চার্ট বা কতটুকু কাজ অগ্রসর হলো বা অগ্রগতি সম্পর্কে এখানে হচ্ছে একটি কি হয়, বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। সেই বার্ষিক সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য বিগত বছরের বার্ষিক প্রতিবেদন এবং আর্থিক সংশ্লেষ সহ ওয়ার্ডের চলমান সকল উন্নয়ন কার্যক্রম উপস্থাপন করে থাকেন। এটি হচ্ছে স্বচ্ছতার ব্যাপার, অর্থাৎ তাদের কাজের ট্রান্সপারেন্সি বা তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করার জন্যই মূলত কি করা হয়ে থাকে, এই যে ওয়ার্ড সভা বা বার্ষিক সভার আয়োজন করা হয়ে থাকে। পরবর্তীতে দেখো জনগণকে সম্পৃক্তকরণের মাধ্যমে কিভাবে করবে। ওয়ার্ড সভার মাধ্যমে ইউনিয়ন পরিষদের যে উন্নয়ন পরিকল্পনা, এই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করার বিধান রয়েছে। এর ফলে ওয়ার্ড পর্যায়ে কি হয়, জনগণের সম্পৃক্ততা
ঘটে। কারণ এই যে স্বচ্ছতা বা জবাবদিহিতার বিষয়গুলো আমরা কার কাছে করছি? সাধারণ জনগণের কাছে করছি। এখন সাধারণ জনগণ যদি সম্পৃক্ত না হয়, কখনোই কিন্তু এই যে কাজের একটি কি আছে, প্রক্রিয়া আছে, প্রক্রিয়াটা কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে অগ্রসর হওয়া সম্ভবপর হয় না। পরবর্তীতে দেখো, প্রকল্প প্রস্তাব প্রস্তুত ও বাস্তবায়ন প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হচ্ছে। ওয়ার্ড পর্যায়ে প্রকল্প প্রস্তাব প্রস্তুত এবং বাস্তবায়নযোগ্য স্কিম ও উন্নয়ন কর্মসূচি অগ্রাধিকার নিরূপণ করার ফলে স্থানীয় জনগণ এখানে অধিকার সচেতন হয়ে উঠে। অর্থাৎ কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত হলো, কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে প্রকল্প প্রণয়ন করা হচ্ছে বা বাস্তবায়ন করা হচ্ছে, কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু সাধারণ জনগণ ওয়াকিবহাল থাকতে সবসময় পছন্দ করে। এই কারণে মূলত সাধারণ জনগণ এই যে বিভিন্ন ধরনের প্রকল্প প্রস্তাব প্রস্তুত, বাস্তবায়ন, এইসব প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সাধারণ জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করা যায়। পরবর্তীতে দেখো, কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন, আমরা আগেই বলেছি যে ইউনিয়ন পরিষদ মূলত গ্রামীণ পর্যায়ে গ্রামের শ্রীবৃদ্ধির লোকে কাজ করে থাকে, যেটার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কল্যাণমুখী কার্যক্রম। এই কল্যাণমুখী কার্যক্রমগুলো কি কি? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভর্তুকি, বিভিন্ন ধরনের, হ্যাঁ, যেগুলো দ্বারা যারা কি অভাবী লোক থাকে বা যারা হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করে, তারা প্রত্যক্ষভাবে উপকার ভোগ করে থাকে, তাদেরকে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে কিসে রেখে তালিকাভুক্ত করে, হ্যাঁ, এই যে বয়স্ক ভাতা বা বিধবা ভাতা, ভর্তুকি প্রভৃতি সরকারি কল্যাণমুখী কর্মসূচিতে কারা থাকবে তা মূলত ওয়ার্ড সভাতে বসেই ঠিক করার বিধান রয়েছে। কারণ হচ্ছে এই কাঠামোর অধীনে যারা কাজ করে তারাই মূলত বুঝতে পারে যে প্রকৃত অর্থে এই সুবিধাটা কাদের প্রয়োজন, বা প্রকৃত অর্থে আসলে দারিদ্র্য সীমার নিচে আমার এলাকাতে কে কে বসবাস করছে, বা এইটা দ্বারা প্রকৃত উপকার কারা পাবে, এই বিষয়গুলো সম্পর্কে তারাই মূলত জেনে থাকেন। যে কারণে দেখা যায় এই যে সিদ্ধান্তটা ওয়ার্ড সভাতে বসেই ঠিক করা হয়, এরপর তা ইউনিয়ন পরিষদে হস্তান্তর করা হয়। এর ফলে সত্যিকার অর্থে যাদের এইসব সুযোগ সুবিধা পাওয়া উচিত, মূলত তারাই অগ্রাধিকার পেয়ে থাকেন। অর্থাৎ এই যে কল্যাণমুখী কার্যক্রম কাদের জন্য? সুবিধা বঞ্চিত সাধারণ জনগণ যারা আছে তাদের জন্য। এভাবে মূলত আমরা সুবিধা বঞ্চিত সাধারণ জনগণ থেকে শুরু করে সকল জনগণকে, ইউনিয়ন পরিষদের আওতাধীন সকল জনগণকে মূলত কি করতে পারি? ইউনিয়ন পরিষদ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করতে পারি। পরবর্তীতে দেখো, সামাজিক সমস্যা দূরীকরণে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে। কিভাবে? সামাজিক সমস্যা কি? সামাজিক সমস্যার কি অভাব আছে? অভাব নাই। যৌতুক বলো, বাল্যবিবাহ বলো, বহু বিবাহ বলো, এসিড নিক্ষেপ বলো, মাদকাসক্তি বলো, প্রত্যেকটাই হচ্ছে একটা বড় বড় বিশাল বিশাল চ্যালেঞ্জ একটা সমাজের জন্য, একটা গ্রামের জন্য, একটা ইউনিয়ন পরিষদের জন্য। এই যে তোমরা তো যদি টেলিভিশনে খবর দেখে থাকো বা পত্র পত্রিকা পড়ে থাকো, একদম সম্প্রতি 20-21 তারিখের যে যৌতুকের জন্য নির্যাতনের একটি খবর আমাদের সবাইকে শিহরিত করেছে। যে ইয়াসমিন নামের একটা গৃহবধূ, যার 40% তার স্বামী, হ্যাঁ, পেট্রোল নিক্ষেপের মাধ্যমে কি করেছে? পুড়ে দিয়েছে। হ্যাঁ, একটা সময়ে 2005-6 সালের দিকে আমরা কিন্তু এসিড নিক্ষেপ অনেক বেশি শুনতাম। হ্যাঁ, এসিডে চেহারা ঝলসে দেয়া বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঝলসে দেয়া, এগুলো কিন্তু যদিও এসিড নিক্ষেপ অনেকটাই কমে এসেছে সরকারের কঠোর পদক্ষেপের মাধ্যমে। এরপর মাদকাসক্তির কথা যদি বলি, তরুণ সমাজ বিপথে যাওয়ার, হ্যাঁ, তরুণ সমাজ বিপথে যাওয়ার অন্যতম প্রাথমিক পর্যায় হচ্ছে মাদকাসক্ত হওয়া, এবং চূড়ান্ত পর্যায়ে সে দেখা যায় বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য দ্বারা আসক্ত হয়ে যায়। এরপর হচ্ছে কি, মানে এগুলো হচ্ছে কি আমাদের সমাজের যে সৌন্দর্য আছে, সৌন্দর্যকে খুব দ্রুত ব্যাহত করতে পারে। এগুলো হচ্ছে সমাজের জন্য একটি বিশাল, মানে প্রত্যেকটি
কি এইখানে হচ্ছে প্রত্যেকটি সমস্যা হচ্ছে এক একটি বিশাল চ্যালেঞ্জ আমাদের সমাজের জন্য। এই ধরনের যে চ্যালেঞ্জগুলো আছে, এই ধরনের সামাজিক সমস্যাগুলো দূরীকরণে ওয়ার্ড সভা আন্দোলন গড়ে তোলা হয় এবং জনগণকে সচেতন করে তোলা হয়। এবং অনেক সময় তোমরা দেখবে যারা গ্রাম পর্যায়ের শিক্ষার্থী আছো, বিভিন্ন সময় কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন ধরনের যে প্রচার প্রচারণা সেগুলো তো প্রচার করা হয়ই, সেই সাথে হচ্ছে স্থানীয় পর্যায়েও বিভিন্ন ইউনিয়ন পরিষদ অর্থাৎ এলাকা ভিত্তিক যে এলাকায় যে সমস্যাটার প্রকোপ বেশি সেই সমস্যা মোতাবেক সমাধানের জন্য কিন্তু সাধারণ তরুণ সমাজ যারা আছে তাদেরকে কি করার জন্য, তাদেরকে সচেতন করার জন্য মূলত বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা চালানো হয়। এবং আমরা জানি যে সমাজের একটা বিশাল পরিবর্তন সাধিত হয় কিন্তু তরুণ সমাজের হাত ধরে, তরুণ প্রজন্মের হাত ধরেই। তোমরাও তোমাদের আশেপাশে এই ধরনের সমস্যা যদি কখনো দেখে থাকো, তোমরা কিন্তু তোমাদের জায়গা থেকে ঠিক যতটুকু সচেতন হওয়া প্রয়োজন, এবং এই সচেতনতা শুধু নিজের মধ্যে না, তোমাদের বন্ধু বান্ধব আশপাশ যাদেরকে তোমরা তোমাদের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারো, এরকম যেসব ক্ষেত্রে ভূমিকা রাখা যায়, তোমরা কিন্তু কারো মুখাপেক্ষী হয়ে বসে থাকবে না। তোমরা সবসময় তোমাদের জায়গা থেকে তোমাদের ভূমিকাটা, তোমাদের রোলটা প্লে করার চেষ্টা করবে। এরপর দেখো, সমাজ সেবামূলক কাজে জনগণকে সম্পৃক্তকরণের মাধ্যমেও কিন্তু আমরা ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি। এই সেবামূলক কার্যক্রমগুলো কি কি? এই সেবামূলক কার্যক্রমগুলো হচ্ছে যেমন জন্ম মৃত্যু সনদ বা ওয়ার্ড সভায় জন্ম মৃত্যু নির্ধারণ করা, ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক শিক্ষক সম্পর্ক উন্নয়ন করা, এরপর হচ্ছে দুর্নীতি রোধ, পরিবেশ দূষণ রোধে বৃক্ষরোপণ কার্যক্রম। এই ধরনের সেবামূলক কাজ বা উন্নয়নমূলক কাজে সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হয়। তাছাড়া এইসব কাজের যেগুলো ভালো কাজ এগুলোর প্রচার প্রচারণার জন্য, আবার যেগুলো খারাপ কাজ এগুলোর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করার ক্ষেত্রেও কিন্তু কি করা যায়, জনগণকে সম্পৃক্ত করা যায়। এবং এই ধরনের সমাজসেবামূলক কাজে জনগণকে সম্পৃক্তকরণের মাধ্যমেও কিন্তু আমরা ইউনিয়ন পরিষদে সাধারণ জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করতে পারি। পরবর্তীতে দেখো, স্থায়ী কমিটিতে জনগণের অংশগ্রহণের কথা বলা হচ্ছে। এখানে স্থানীয় সরকার আইন 2009 অনুসারে কি করা হচ্ছে, ইউনিয়ন পরিষদের যে বিভিন্ন স্থায়ী কমিটিগুলো আছে এই কমিটিগুলোতে জনগণের অংশগ্রহণের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু মেম্বার, চেয়ারম্যান এদের মাধ্যমে তো সামগ্রিক কার্যাবলী সম্পাদিত হয়ে যায় না। এই কার্যাবলীগুলোকে বাস্তবায়ন করার জন্য কিন্তু সাধারণ বিভিন্ন ধরনের কমিটি আছে। এই স্থায়ী কমিটিগুলো প্রধান মেম্বার, চেয়ারম্যান যারা আছেন তারা থাকবেন অবশ্যই, কিন্তু মূল কাজ সম্পাদন করে থাকে যারা স্থানীয় জনগণ আছে তারা। এখানে বলা হচ্ছে ইউনিয়ন পরিষদের বিভিন্ন যে স্থায়ী কমিটিগুলো আছে এগুলোতে সাধারণ জনগণকে সম্পৃক্ত করার ব্যবস্থা রাখার কথা এখানে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে দেখো, ইউনিয়ন পরিষদের বাজেটে জনগণের অংশগ্রহণের কথা বলা হচ্ছে। স্থানীয় সরকার আইন 2009 অনুসারে ইউনিয়ন পরিষদের বাজেটে সাধারণ জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা হয়েছে। এবং এই বাজেটে জনগণের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু কি করা হচ্ছে, ইউনিয়ন পরিষদে তাদের যে পার্টিসিপেশন এটাকেও নিশ্চিত করা হচ্ছে। পরবর্তীতে তথ্যের উন্মুক্ততার কথা বলা হচ্ছে। অর্থাৎ এই কাঠামোর অভ্যন্তরে কি কি কার্যক্রম সম্পাদিত হচ্ছে, কি কি কার্যক্রম পরিচালিত হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে সাধারণ জনগণকে সদা সর্বদা অবগত করা বা ওয়াকিবহাল করা। স্থানীয় সরকার আইনে আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত সকল তথ্য, শুধু আর্থিক ব্যবস্থাপনা নয়, এখানে হচ্ছে যে যথোপযুক্ত ও সাশ্রয়ী মূল্যে সুষ্ঠুভাবে ও নিরপেক্ষতার সাথে যাবতীয় ক্রয় প্রক্রিয়া পরিচালনার জন্য কিন্তু ক্রয় কমিটি, বিভিন্ন স্তরের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে বিভিন্ন ক্রয় কমিটি গঠনের কথা বলা হচ্ছে। এবং ক্রয় সম্পর্কিত তথ্যাদি সাধারণ জনগণকে অবহিত করার জন্য তাগিদ প্রদান করা হয়েছে। অর্থাৎ একটি কাঠামোর অভ্যন্তরে আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত যাবতীয় তথ্য, একটি কাঠামোকে সুষ্ঠুভাবে এক্সিকিউট করার জন্য, নির্বাহ করার জন্য যাবতীয় যে ক্রয় কমিটি আছে, ক্রয় কমিটিতে কি কি
দ্রব্য ক্রয় করা হচ্ছে এবং এই ক্রয় সম্পর্কিত যাবতীয় তথ্যাদি সাধারণ জনগণের কাছে উন্মুক্ত করার দায়িত্ব কিন্তু এই ইউনিয়ন পরিষদের এবং এই কার্যক্রম সমূহের অবাধ প্রবাহের মাধ্যমেই কিন্তু ইউনিয়ন পরিষদের সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়ে থাকে। আমাদের পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে পৌরসভা। আমরা এতক্ষণ পড়েছি গ্রামীণ পর্যায়ে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোর কথা, তৃণমূল পর্যায়ে। এখন যে বিষয়টি সম্পর্কে আলোচনা করছি সেটিও কিসের মতো, সেটিও হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদের মতো একটি কাঠামো, তবে পার্থক্যটা হচ্ছে আমরা এতক্ষণ তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার কাঠামো সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা শহর বা নগর কেন্দ্রিক কাঠামোতে স্থানীয় সরকার সম্পর্কে আলোচনা করব। পৌরসভা হচ্ছে শহর বা নগরের জনগণের স্থানীয় সমস্যাগুলোর সমাধান এবং উন্নয়নমূলক কাজ করার জন্য স্বায়ত্তশাসিত একটি সংস্থা, যেখানে যে কাঠামোতে প্রতিনিধিরা নির্বাচিত হয় সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করেই এখানে কি করে থাকে, চেয়ারম্যান ও কাউন্সিলরগণকে নির্বাচিত করে থাকেন। ভবিষ্যতে নির্বাচিত হতে গেলে তাদেরকে আবারও কি করতে হবে, সাধারণ জনগণের কাছে ভোট চাইতে হবে, যে কারণে তারা পৌর জনগণের জনস্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, চিকিৎসা, পানি সরবরাহ নিষ্কাশন, খাদ্য পানীয় সামগ্রী নিয়ন্ত্রণ, জননিরাপত্তার বিধান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ প্রভৃতি বিভিন্ন ধরনের, অর্থাৎ একটি নগর কাঠামোর সামগ্রিক শ্রীবৃদ্ধির জন্য যে উন্নয়নমূলক কাজগুলো করা প্রয়োজন, সেই উন্নয়নমূলক কাজগুলো পরিচালিত করার জন্যই নগর কেন্দ্রিক একটি স্বায়ত্তশাসিত সংস্থা বা কাঠামো হচ্ছে পৌরসভা। এই পৌরসভা মূলত গঠিত হয় একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর, কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে। মেয়র ও কাউন্সিলরগণ মূলত জনগণের ভোটেই এখানে কি হয়ে থাকেন, নির্বাচিত হয়ে থাকেন। এখানে দেখো একটি পূর্ণাঙ্গ পৌরসভায় মূলত সাধারণত ওয়ার্ড থাকে 18টি, যেখানে আমরা ইউনিয়ন পরিষদে বলেছিলাম সাধারণত ওয়ার্ড থাকে 9টি, অর্থাৎ এটার দ্বিগুণ হচ্ছে পৌরসভাতে। একটি পূর্ণাঙ্গ পৌরসভায় মোট সদস্য সংখ্যা থাকে 25 জন, যেখানে আমরা ইউনিয়ন পরিষদে বলছিলাম কতজন, 13 জন। পৌরসভায় নির্বাচিত সদস্যদেরকে কাউন্সিলর বলা হয়। পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এখানে দেখো আমি ছোট একটা ছকের মতো করে তোমাদেরকে এখানে উপস্থাপনের চেষ্টা করেছি, যে চেয়ারম্যান একজন, পুরুষ সদস্য 18 জন এবং মহিলা সদস্য 6 জন। অর্থাৎ একটি পৌরসভাতে মোট ওয়ার্ড থাকবে 18টি। প্রতিটি ওয়ার্ড হতে একজন করে পুরুষ সদস্য নির্বাচিত হবেন, তার মানে হচ্ছে 18 জন পুরুষ সদস্য হবে, এবং প্রতি 3টি ওয়ার্ড থেকে একজন করে মহিলা সদস্য নির্বাচিত হবেন। আচ্ছা, এরপর হচ্ছে মহিলা সদস্য হচ্ছে প্রতি 3টি ওয়ার্ড থেকে হচ্ছে একজন করে মহিলা সদস্য নির্বাচিত হবেন। তো প্রতি 3টি ওয়ার্ড থেকে মানে হচ্ছে 18টি ওয়ার্ডে মোট 6 জন মহিলা সদস্য নির্বাচিত হবেন। অর্থাৎ এই 6 জন মহিলা সদস্যের আসন হচ্ছে নির্ধারিত, সংরক্ষিত থাকবে এই 6 জন মহিলা সদস্যের জন্য। আবার এখানে আমি পুরুষ সদস্যের কথা বলেছি 18 জন, এখানে পুরুষ অথবা মহিলা উভয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, আমি এখানে পুরুষ সদস্য হিসেবে উল্লেখ করেছি। আচ্ছা, যাই হোক, সর্বমোট হচ্ছে 25 জন সদস্য, একজন চেয়ারম্যান, 18 জন সাধারণ সদস্য এবং 6 জন সংরক্ষিত আসনে মহিলা সদস্য। এই সর্বমোট 25 জন সদস্যের সমন্বয়ে মূলত পৌরসভা গঠিত, পৌরসভার যে কাঠামো, এই কাঠামো গঠিত হয়ে থাকে। পরবর্তী স্লাইডে দেখো, এটি আসলে তোমাদের শুধু একটু দেখার জন্য বা বুঝার জন্য, এখানে আসলে এটা তোমাদের জন্য খুব বেশি একটা ইম্পর্টেন্ট না বলা যায় না, আসলে গুরুত্বপূর্ণ, তোমাদের জানা দরকার।
যেহেতু আমরা বলেছি বিগত ক্লাসে স্থানীয় সরকার কাঠামো স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কাঠামোতে পার্থক্যের ক্ষেত্রে আমরা কিন্তু একটা বিষয় বারবার বলেছি যে মূল পার্থক্যটা হচ্ছে প্রশাসন এবং পরিষদের মধ্যে। আমরা বিগত যে আগের পূর্ববর্তী যে স্লাইড এটা হচ্ছে পরিষদের কথা বলেছি এবং এটা এই যে কাঠামোটা পৌরসভার সাংগঠনিক কাঠামো এটা হচ্ছে প্রশাসনিক বা সাংগঠনিক কাঠামো। এখানে দেখো প্রধান হচ্ছেন মেয়র, তার অধীনে হচ্ছে প্রধান নির্বাহী কর্মকর্তা থাকেন। সেই প্রধান নির্বাহী কর্মকর্তা আবার তিনটি বিভাগের মানে তার অধীনে তিনটি বিভাগ ন্যস্ত থাকে। এই তিনটি বিভাগ হচ্ছে প্রকৌশল বিভাগ, আরেকটি হচ্ছে প্রশাসন বিভাগ, আরেকটি হচ্ছে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পরিচ্ছন্নতা বিভাগ। এই প্রকৌশল বিভাগের অধীনে একজন নির্বাহী প্রকৌশলী থাকবেন, যিনি মূলত শহর বা নগরের পানি সরবরাহ পয় নিষ্কাশন শাখা এবং পূর্ত বিদ্যুৎ ও যান্ত্রিক শাখার তত্ত্বাবধানে থেকে থাকেন। পরবর্তীতে প্রশাসন বিভাগের অধীনে একজন সচিব থাকবেন, তিনি মূলত নিম্নোক্ত 6টি বিষয়ের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এই 6টি বিষয় হচ্ছে সাধারণ শাখা, হিসাব শাখা, অ্যাসেসমেন্ট শাখা, কর আদায় বা লাইসেন্স শাখা, পৌর বাজার শাখা, শিক্ষা সংস্কৃতি ও পাঠাগার শাখা। এর পরবর্তীতে দেখো স্বাস্থ্য কর্মকর্তা, একজন স্বাস্থ্য কর্মকর্তার অধীনে মূলত নিম্নোক্ত দুটি বিষয় থাকে, যথা পরিচ্ছন্নতা শাখা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শাখা। অর্থাৎ নিম্নোক্ত এই যে বিষয়গুলো এগুলোকে সামগ্রিকভাবে পরিচালনা করে থাকে মূলত পৌরসভার সাংগঠনিক কাঠামো। তোমরা যেভাবে তোমাদের বোঝার সুবিধা হয় সেভাবে তোমরা যদি নিচ থেকে উপরের দিকে যেতে গেলে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে তোমরা ওইভাবে আলোচনা করবে। উপর থেকে নিচের দিকে আলোচনা করতে যদি তোমাদের সুবিধা মনে হয় বুঝার সুবিধার্থে তোমাদের যেভাবে হয় তোমরা সেভাবে বুঝার চেষ্টা করবে। এটা তোমাদের পরীক্ষায় উপস্থাপনের দরকার নেই, এটা হচ্ছে তোমাদের জাস্ট বুঝার জন্য। অর্থাৎ একটি পৌরসভার সামগ্রিক কার্যক্রম পরিচালনা করতে গেলে আমাদেরকে এই যে পৌরসভার সাংগঠনিক কাঠামো আছে এটি যেমন গুরুত্বপূর্ণ তেমনি পৌরসভার যে পূর্ববর্তী যে কাঠামোটা পরিষদ কাঠামো এটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ চেয়ারম্যান, হ্যাঁ পূর্ববর্তী স্লাইডে যে চেয়ারম্যানের কথা বলেছি প্রধান, সেই চেয়ারম্যান এবং পরবর্তী স্লাইডে মেয়র, তাদের সামগ্রিক সমন্বয়ের মাধ্যমে কিন্তু একটি পৌরসভার নাগরিক বা শহর কেন্দ্রিক যে জীবন বা একটি পৌরসভার সামগ্রিক শ্রীবৃদ্ধি তারা কিন্তু সামগ্রিকভাবে কাজটা করে থাকেন। আচ্ছা, পরবর্তী স্লাইডে দেখো পদচ্যুতি ইমপিচমেন্টের কথা বলা হচ্ছে, পদচ্যুতির কথা। এখানে আমরা জানি যে পূর্ববর্তী স্লাইডে বলেছি পৌরসভার মেয়র কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। এই 5 বছর পূর্ণ হওয়ার পূর্বেও বা নির্দিষ্ট কার্যকাল শেষ হওয়ার পূর্বে মূলত নিম্নোক্ত কারণে পদচ্যুতি হয়ে থাকে। কি কি কারণ? প্রথমত হচ্ছে মেয়র ও কাউন্সিলরগণ যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান কিংবা যদি তারা তাদের উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে থাকেন অথবা তাদের কোনো সদস্যের মধ্যে যদি দৈহিক বা মানসিক অক্ষমতা দেখা দেয় অথবা কোনো ধরনের অসৎ আচরণের দায়ে যেটা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, যেটা হচ্ছে নীতি বহির্ভূত কাজ, এই ধরনের কোনো ধরনের অ্যাক্টিভিটিসের কারণে যদি তিনি বা তারা প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন অথবা তহবিল আত্মসাৎ, যেহেতু এখানে একটি নগর কাঠামো পরিচালনার সামগ্রিক দায়িত্ব থাকে তাই এখানে বিভিন্ন খাত থেকে অর্থায়নের ব্যাপার থেকে থাকে, এখানে বিভিন্ন তহবিল গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়। যদি কোনো সদস্য কখনো তহবিল আত্মসাতের দায়ে প্রশ্নবিদ্ধ হয়ে থাকেন অথবা আইনসঙ্গত কারণ ব্যতীত পরপর পৌরসভার 3টি কার্য বৈঠকে অনুপস্থিত থাকেন তাহলে মেয়র বা কাউন্সিলরগণকে পদচ্যুত করা যায়। পরবর্তী স্লাইডে দেখো পৌরসভার কার্যাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি খুব সংক্ষেপে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব। পৌরসভার কার্যাবলীর মধ্যে প্রথমত জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলীর কথা বলা হচ্ছে। যেহেতু সাধারণ জনগণ
তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে এখানে প্রতিনিধি নির্বাচন করে থাকেন। তাই সাধারণ জনগণের জনস্বাস্থ্য সম্পর্কিত সকল কার্যক্রম, শুধু জনস্বাস্থ্য নয়, সাধারণ জনগণের সামগ্রিক বিষয় দেখভাল করার দায়িত্ব কিন্তু এই কাঠামোর। এখানে জনস্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে গিয়ে মূলত পৌরসভাকে কি কি কার্যক্রম সম্পাদন করতে হয়। পৌরসভা নিজ নিজ পৌর এলাকায় জনস্বাস্থ্য সংরক্ষণ, আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রোগ জীবাণু ধ্বংসকারী ওষুধপত্র সরবরাহ। তোমরা দেখবে বিভিন্ন সময় যে মশক নিধন অভিযান চালানো হয় বা বিভিন্ন ধরনের যে জঙ্গল পরিষ্কার করা হয়, এগুলো মূলত স্বাস্থ্য মানে জনস্বাস্থ্যের সাথেই সম্পর্কিত। এছাড়াও বিভিন্ন সংক্রামক ব্যাধি নিরোধের ব্যবস্থা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদন, শিশু মঙ্গল কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ ইত্যাদি জনস্বাস্থ্য সংক্রান্ত কাজ সম্পাদন করে থাকে পৌরসভা। পরবর্তী যে বিষয়টি, শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কার্যাবলী। শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে গিয়ে পৌরসভাকে মূলত কি কি করতে হয়। পৌরসভার অধীনে পৌর এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, নির্মাণ, এগুলোকে অর্থ সাহায্য প্রদান, ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল নির্মাণ, অর্থাৎ বিভিন্ন যে গ্রাম থাকে বা উপজেলা পর্যায়ে থাকে ওইখান থেকে শিক্ষার্থীরা এসে যাতে শহরে থেকে পড়ালেখা করতে পারে। বা তোমরা অনেকেই তো আছো এরকম যারা কি একদম গ্রাম থেকে এসে বা উপজেলা পর্যায় থেকে এসে এখানে কি আবাসিক বিভিন্ন ইয়েতে থেকে বিভিন্ন হোস্টেল যেগুলোকে বলছি আমরা থেকে তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ। এই ধরনের ছাত্রছাত্রীদের জন্য শহর কেন্দ্রিক বা নগর কেন্দ্রিক যে হোস্টেলগুলো আছে এগুলো নির্মাণের দায়িত্ব কিন্তু পৌরসভার। এছাড়া মেধাবী ও দরিদ্র ছাত্রদের বা শিক্ষার্থী যারা আছে তাদেরকে বৃত্তি প্রদান করা, জাদুঘর স্থাপন করা, বিভিন্ন ধরনের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের পার্ক, উদ্যান স্থাপন করা, মিলনায়তন স্থাপন করা, বিভিন্ন স্থানে রেডিও টেলিভিশন সরবরাহ রক্ষণাবেক্ষণ করা, ঐতিহাসিক স্থানসমূহ যেগুলো পৌর এলাকার অধীনে আছে এগুলোকে সংরক্ষণ করা, শিক্ষা ও সংস্কৃতি সংক্রান্ত কাজ পৌরসভা করে থাকে। এগুলোর মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের কি করা হয়, শিক্ষার্থীদের শিক্ষা সম্পর্কিত যে কার্যক্রম এগুলোকে নিশ্চিত করা হয়, অন্যদিকে শিক্ষার্থীদের যে সুকুমার বৃত্তি বা যে মানসিক বিকাশ, এই মানসিক বিকাশগুলোকেও কিন্তু প্রাধান্য দেয়া হয়ে থাকে। পরবর্তী যে বিষয়টি দেখো, সমাজ কল্যাণমূলক কাজ। সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে যেমন অনাথ ও দুস্থদের জন্য কল্যাণ কেন্দ্র, এতিমখানা ইত্যাদি স্থাপন ও পরিচালনা, এছাড়া হচ্ছে ভিক্ষাবৃত্তি, জুয়া খেলা, মদ্যপান, বিভিন্ন ধরনের যে কিসের জন্য সমাজের জন্য হুমকি স্বরূপ যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো বন্ধের ব্যবস্থা। এরপর হচ্ছে মৃতদেহের সৎকার প্রভৃতি কাজ, গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করা পৌরসভার অন্যতম দায়িত্ব। এরপর হচ্ছে উন্নয়নমূলক কার্যাবলীর মধ্যে পৌরসভা কি কি কাজ করে থাকে। উন্নয়নমূলক কাজ বলতে তো আসলে উন্নয়নের তো শেষ নাই। যেমন একদম কি আবাল বৃদ্ধ বনিতা, এই উন্নয়ন কার্যক্রম বলতে কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর মানুষকে সমান প্রাধান্য দিতে হয়। এই কার্যক্রমের মধ্যে দেখো বয়স্কদের শিক্ষার ব্যবস্থা, হ্যাঁ, বয়স্কদের শিক্ষা কার্যক্রমকে নিশ্চিত করার জন্য অনেক সময় দেখা যায় নৈশ বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা দেখা যায় পৌর এলাকাগুলোতে। সাধারণ মিলনায়তনের সংরক্ষণের ব্যাপার। এরপর হচ্ছে জনগণের জন্য পার্ক, উদ্যান, খেলার মাঠ নির্মাণ ও সংরক্ষণ, পথঘাট ও রাস্তার পাশে বৃক্ষরোপণ ও এদের সংরক্ষণ, জাতীয় দিবস সমূহ উদযাপন। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিয়ন্ত্রণ, বন্যা, এরপর হচ্ছে ভূমিকম্প, এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো আছে এগুলো নিয়ন্ত্রণের ব্যাপার। এরপর হচ্ছে অগ্নিকাণ্ডের সময় সাহায্য প্রদান, ফলমূল শাকসবজির চাষ বাড়ানো, কুটির শিল্পের উন্নতি, এরপর হচ্ছে সমবায় আন্দোলনের প্রসার, লাইব্রেরি, ক্লাব স্থাপন, অনেক কিছু। এই ধরনের যে বিভিন্ন যে জায়গায় যেটা প্রযোজ্য এই ধরনের উন্নয়নমূলক কাজগুলো মূলত সম্পাদন করে থাকে পৌরসভা। পানি সরবরাহ ও নিষ্কাশন।
পৌরসভার অধীনে পানি সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা একটা বিশাল চ্যালেঞ্জও বটে পৌরসভায়। এই চ্যালেঞ্জটাকে কার্যকর করতে গিয়ে দেখা যায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণের জন্য পৌরসভাকে নতুন নতুন কূপ স্থাপন করতে হয়, নলকূপ স্থাপন করতে হয় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থাও করতে হয়, যেগুলো হচ্ছে পৌরসভার অন্যতম দায়িত্ব। পরবর্তীতে যে বিষয়টি দেখো, খাদ্য ও পানীয় সামগ্রী নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে। খাদ্য ও পানীয় সামগ্রী সরবরাহ নিশ্চিতকরণ, এগুলো সরবরাহ নিশ্চিতকরণের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে বাজার স্থাপন করা, পৌর এলাকায় বিভিন্ন ধরনের খাদ্য ও পানীয় প্রস্তুত করা, নিয়ন্ত্রণ বা আমদানির ক্ষেত্রে লাইসেন্স প্রদান করা ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু পৌরসভা সম্পাদন করে থাকে। সর্বশেষ যে বিষয়টি কার্যাবলীর মধ্যে উল্লেখ করা হয়েছে, জননিরাপত্তা বিধান সংক্রান্ত কার্যাবলী। যেহেতু সাধারণ জনগণ কি করে থাকে, এটা আমি বারবার বলি, এ কারণেই বলি যে আমরা এটা জানি সবাই যে সাধারণ জনগণ তাদের মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে তাদের ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটিয়ে থাকে। তো এই জায়গা থেকে সাধারণ জনগণকে কিন্তু নিরাপত্তা প্রদান করাটা পৌরসভার অন্যতম দায়িত্বের মধ্যে পড়ে। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব রক্ষা করতে গিয়ে পৌরসভা নিজ নিজ পৌর এলাকার জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করার জন্য কি করে থাকে, নৈশ প্রহরী নিয়োগ করে থাকে। অপরাধমূলক এবং বিপজ্জনক খেলা ও পেশা ব্যবস্থা নিয়ন্ত্রণ, যেমন এই যে আমরা একটু আগেই বলেছি বিভিন্ন ধরনের যে যেগুলো হচ্ছে কিসের জন্য, আমাদের সমাজের জন্য হুমকি স্বরূপ, ভিক্ষাবৃত্তি, জুয়া খেলা, মদ্যপান, এই ধরনের যে চ্যালেঞ্জিং যে ইস্যুগুলো আছে, এই খেলা ও বিপজ্জনক খেলা ও পেশাগুলোকে নিয়ন্ত্রণ করা, যেমন ভিক্ষাবৃত্তিকে অনেকে পেশা হিসেবে নিয়ে থাকে, এগুলোকে নিয়ন্ত্রণ করা। এরপর হচ্ছে গোরস্থান, শ্মশান ইত্যাদি নির্মাণ, বন্যা ও দুর্ভিক্ষের সময়, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণের ব্যবস্থা ইত্যাদি জননিরাপত্তা সংক্রান্ত কাজগুলো মূলত কে করে থাকে, পৌরসভা সম্পাদন করে থাকে। আজকে এতটুকু পর্যন্তই। তোমরা শিক্ষার্থীরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা হচ্ছে, তোমরা প্রতিদিনের পড়াটা প্রতিদিন কভার করার চেষ্টা করবে। যে বিষয়গুলো বুঝো না তোমরা প্রশ্ন করার চেষ্টা করবে। আমরা আসলে তোমাদের কোনো প্রশ্ন খুঁজে পাই না, আমরা ধরেই নিই যে তোমরা সবকিছু জানো, সবকিছু বুঝো। তারপরও তোমাদের এই যে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হলো তোমাদের আসলে একটু কি করা দরকার, তোমরা বিষয়গুলো সম্পর্কে অবগত হচ্ছ কিনা, ঠিক মতো বুঝতে পারছো কিনা, বা আমাদের কোন জায়গাটাতে তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদেরকে অবহিত করো, তাহলে হয়তো আমাদের পরবর্তীতে আমরা আরো নতুন নতুন রূপে বা আরো একটু ভালোভাবে তোমাদের সামনে নিজেদেরকে উপস্থাপন করার সুযোগ পাবো, বা তোমাদেরও বুঝতে সুবিধা হবে। সর্বোপরি উপকারিতা কিন্তু তোমরাই ভোগ করবে। হ্যাঁ, এই জন্য তোমরা ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করো। তোমাদের যারা বন্ধু বান্ধব আছে, যারা এটা দ্বারা সত্যিকার অর্থেই উপকৃত হবে, তাদেরকেও সম্পৃক্ত করার চেষ্টা করো। সবশেষে কথা হচ্ছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সৃষ্টিকর্তার কাছে এখন এটাই সবার প্রার্থনা হোক, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুক। ধন্যবাদ সবাইকে।